প্রিয় শিক্ষার্থী, অষ্টম অধ্যায়ের তৃতীয় ধাপ গাণিতিক সমস্যা সমূহ তুলে ধরছি। গাণিতিক সমস্যার সমাধানের প্রয়োজনীয় নিয়ম সহ বলছি। 1. প্রাথমিক বিনিয়োগ অবলিক নগদ বহিঃপ্রবাহ অবলিক প্রাথমিক বহিঃপ্রবাহ অবলিক মেশিনের ব্যয় অবলিক প্রকল্পের ব্যয় অবলিক প্রাথমিক মূলধন অবলিক নিট নগদ প্রবাহ, এ সবগুলো একই কথা। এগুলোকে সংক্ষেপে সিএফও বা এনসিও বা সিও বলা হয়। 2. নগদ আন্তঃপ্রবাহ অবলিক কর পরবর্তী নগদ প্রবাহ অবলিক নিট নগদ সুবিধা, এগুলো সব একই কথা। এগুলোকে সংক্ষেপে সিএফটি বা সিটি বা এনসিবি বলা হয়। 3. মূলধন ব্যয় অবলিক বাটার হার অবলিক প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়ের হার অবলিক সুযোগ ব্যয় অবলিক সুদের হারকে সংক্ষেপে কে অথবা আয় দ্বারা বোঝানো হয়। 4. অনেক সময় অঙ্কে কর পূর্ববর্তী নগদ প্রবাহ অবলিক কর পূর্ববর্তী আয় অবলিক অবচয় ও কর পূর্ববর্তী আয় অবলিক বাৎসরিক সঞ্চয় থেকে বাৎসরিক সঞ্চয় দেওয়া থাকে। সেক্ষেত্রে কর পরবর্তী নগদ প্রবাহ বের করে বিপিবি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হবে। নিম্নে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে কর পরবর্তী নগদ প্রবাহ বের করার নিয়ম দেখানো হলো। কর পরবর্তী নগদ প্রবাহ বিবরণ টাকা, অর্থাৎ কর পূর্ববর্তী নগদ প্রবাহ বাদ অবচয় বের হবে কর পূর্ব আয় অবলিক কর পূর্ব মুনাফা বাদ কর বের হবে কর পরবর্তী আয় অবলিক নিট আয় অবলিক নিট মুনাফা অবলিক কর পরবর্তী আয় অবলিক কর পরবর্তী মুনাফা যোগ অবচয় বের হবে কর পরবর্তী নিট নগদ প্রবাহ অবলিক নগদ আন্তঃপ্রবাহ। আবার কর পূর্ব আয় অবলিক কর পূর্ব মুনাফা দেওয়া থাকলে কর বাদ দিতে হবে এবং অবচয় যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ বের করতে হবে। আর কর পরবর্তী আয় অবলিক নিট আয় অবলিক নিট মুনাফা দেওয়া থাকলে শুধু অবচয় যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ বের করতে হবে। 5. পেব্যাক সময় পেব্যাক পিরিয়ডের শর্ত কোম্পানির ধার্যকৃত পরিশোধকাল থেকে গণনাকৃত পরিশোধকাল কম হলে প্রকল্প গ্রহণযোগ্য হবে আর বেশি হলে প্রকল্প বর্জনীয় হবে। 6. নিট বর্তমান মূল্য নেট প্রেজেন্ট ভ্যালু শর্ত নিট বর্তমান মূল্য ধনাত্মক হলে প্রকল্প গ্রহণযোগ্য হবে, নিট বর্তমান মূল্য ঋণাত্মক হলে প্রকল্প বর্জনীয় হবে আর নিট বর্তমান মূল্য 0 বা 0 হলে নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল থাকবে। 7. আন্ত আয়ের হার অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের শর্ত আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে বেশি হলে প্রকল্প গ্রহণযোগ্য হবে আর কম হলে প্রকল্প বর্জনীয় হবে, কিন্তু আন্ত আয় হার মূলধন ব্যয়ের সমান হলে নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল থাকবে। আইআরআর বের করার কিছু গোল্ডেন রুলস বলছি। শুরুতে অঙ্কে যে বাটার হার অর্থাৎ কে দেওয়া থাকবে তা দিয়ে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। বাটার হার কে না দেওয়া থাকলে
20% থেকে 25% ধরে নিতে হবে। প্রথম, নিট বর্তমান মূল্য ধনাত্মক বা পজিটিভ হলে বাটার হার বাড়াতে হবে, আর নিট বর্তমান মূল্য ঋণাত্মক বা নেগেটিভ হলে বাটার হার কমাতে হবে। বাটার হার কমানো বা বাড়ানোর সময় আমরা কিছু নিয়ম অনুসরণ করব, যেমন রেজাল্ট এবং রেট। রেজাল্ট less than 4 equal to rate 14. Result less than 6 equal to rate 12. Result less than 8 equal to rate 10%. Result less than 10 equal to rate 8%. Result greater than 10 rate equal to rate 6. প্রথমে যে বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু হবে তা দিয়ে নগদ বহিঃপ্রবাহ বা ক্যাশ আউটফ্লো অর্থাৎ সংখ্যা CFO কে ভাগ করতে হবে, অর্থাৎ CFO ডিভাইডেড NPV। এটার রেজাল্ট যদি 4 এর কম হয় তবে বাটার হার হবে 14 বাড়াতে হবে। আর প্রথম নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হলে কমাতে হবে। ধরি CFO ডিভাইডেড বাই NPV ইকুয়াল টু 5.75 এর মানে এটা 6 এর কম তাহলে বাটার হার 12 বাড়াতে হবে। এখানে যে সমস্ত রুলস ফলো করে আন্ত আয় হার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করা হয়েছে, এছাড়া নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু ও আন্ত হার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার জন্য কোনো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল ইউজ করার দরকার নাই, কারণ কম্পিটিটিভ এক্সামের সাথে নেট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর নাও থাকতে পারে। এখন আমি কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা তুলে ধরব। 1 নম্বর ফর্মুলা বলছি, গড় মুনাফার হার ইকুয়াল টু উপরে নিট গড় মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ। এখানে গড় নিট মুনাফা ইকুয়াল টু মোট মুনাফা ডিভাইডেড প্রকল্পের মেয়াদ। গড় বিনিয়োগ ইকুয়াল টু কার্যকারী মূলধন প্লাস প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। সূত্র 2, পে ব্যাক সময় ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক সমান নগদ প্রবাহ। সূত্র 3, পে ব্যাক সময় অসমান নগদ প্রবাহ হলে ইকুয়াল টু পূর্ণ বছর প্লাস নগদ বহিঃপ্রবাহ মাইনাস পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ ডিভাইডেড পূর্ণ বছরের নগদ প্রবাহ। সূত্র 4, অতিরিক্ত মেয়াদ ইকুয়াল টু প্রকল্পের মেয়াদ মাইনাস পে ব্যাক সময়। সূত্র 5, নিট বর্তমান মূল্য অর্থাৎ অসমান নগদ প্রবাহ হলে NPV ইকুয়াল টু সামেশন CFT ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস K টু দি পাওয়ার N মাইনাস CFO। সূত্র 6, নিট বর্তমান মূল্য সমান নগদ প্রবাহ হলে নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু CFT ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস K টু দি পাওয়ার N ডিভাইডেড বাই K মাইনাস CFO। সূত্র 7, আন্ত আয় হার ইন্টারনাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু LDR প্লাস NPV at LDR ডিভাইডেড NPV at LDR
মাইনাস এনপিভি অ্যাট এইচডিআর ফার্স্ট ব্র্যাকেট এইচডিআর মাইনাস এলডিআর। এখানে এনপিভি ইকুয়াল টু নেট প্রেজেন্ট ভ্যালু, এনসিবি অর্থাৎ নেট ক্যাশ বেনিফিট, এনসিও ক্যাশ আউটফ্লো অর্থাৎ নেট ক্যাশ আউটফ্লো, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এলডিআর ইকুয়াল টু লোয়ার ডিসকাউন্ট রেট, এইচডিআর হায়ার ডিসকাউন্ট রেট। কে দ্বারা ডিসকাউন্ট রেট বোঝানো হলো। এখন আমি কয়েকটি অঙ্কের মাধ্যমে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। জেনারেল মোটরস বিদেশ থেকে একটি নতুন মেশিন ক্রয়ের চিন্তা করছে। মেশিন ক্রয় সম্পর্কিত তথ্যগুলো নিচের ছকে দেওয়া হলো। বিবরণ: মেশিনের ক্রয় মূল্য 4,50,000, সংস্থাপন ব্যয় 18,000, জাহাজ ভাড়া 22,000, কার্যকরী মূলধন 45,000, মেয়াদকাল 8 বছর, ভগ্নাবশেষ মূল্য 25,000, আমদানি শুল্ক 50%। উপরের তথ্যগুলো ব্যবহার করে মেশিনটির অবচয়ের ভিত্তি ও প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। সমাধান বলছি। বিবরণ: টাকা ক্রয় মূল্য 4,50,000 যোগ সংস্থাপন ব্যয় 18,000 যোগ জাহাজ ভাড়া 22,000 যোগ আমদানি শুল্ক ব্যয় ক্রয় মূল্যের 50% 2,25,000। তো অবচয়ের ভিত্তি হলো 7,15,000 এবং কার্যকরী মূলধন 45,000। প্রাথমিক বিনিয়োগ হলো 7,60,000। এখন আরেকটি অঙ্ক আমি তুলে ধরছি। কর পরবর্তী আয় নির্ণয়ের পরে গড় আয়ের নির্ণয়ের অঙ্ক। হামিম গ্রুপ সম্প্রতি একটি প্রকল্পের কথা বিবেচনা করছে। প্রকল্পে সম্পর্কিত যাবতীয় তথ্য নিম্নে ধরা হলো। প্রাথমিক বিনিয়োগ 1,80,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, কার্যকরী মূলধন 30,000 টাকা, প্রকল্পিত মেয়াদ 5 বছর। প্রকল্পের করপূর্ব নগদ প্রবাহ হলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর। করপূর্ব নগদ প্রবাহ হলো প্রথম বছর 22,000, দ্বিতীয় বছর 35,000, তৃতীয় বছর 37,000, চতুর্থ বছর 40,000, পঞ্চম বছর 42,000। কোম্পানিটি তার আয়ের উপর 40% হারে কর ধার্য করে এবং সম্পত্তির অবচয় ধার্য করার জন্য সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে। তুমি প্রকল্পের গড় হার নির্ণয় করো। এইখানে প্রকল্পটির গড় আয়ের হার নির্ণয়ের পূর্বে কর পরবর্তী আয় নির্ণয় করতে হবে। প্রকল্পটির অবচয়, প্রকল্পের ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য, প্রকল্পিত মেয়াদ অর্থাৎ 1,80,000 মাইনাস 20,000 5 থাকে হলো 1,60,000, 5 দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় হলো 32,000। এখানে দেখা যাচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ 32, প্রথম বছর 32,000, দ্বিতীয় বছর 35,000, তৃতীয় বছর 37,000, চতুর্থ বছর 40,000, পঞ্চম বছর 42,000 এবং অবচয় হলো প্রতি বছর 32,000 করে। প্রথম বছর 0, দ্বিতীয় বছর 3,000, তৃতীয় বছর 5,000, চতুর্থ বছর 8,000, পঞ্চম বছর 10,000। এখন বাদ 40% কর। দ্বিতীয় বছর 1,200 টাকা, তৃতীয় বছর 2,000 টাকা, চতুর্থ বছর 3,200 টাকা, পঞ্চম বছর 4,000 টাকা। এখন করপরিত নিট আয় হলো দ্বিতীয় বছর 1,800 টাকা, তৃতীয় বছর 3,000, চতুর্থ বছর 4,800, পঞ্চম বছর 6,000 টাকা। গড় আয়ের হার নিট আয় ডিভাইডেড গড় বিনিয়োগ অর্থাৎ 3,120 টাকা ডিভাইডেড 1,30,000 টাকা অর্থাৎ ইকুয়াল টু 2.4। যেখানে গড় নিট আয়, মোট নিট আয় আর প্রকল্পের মেয়াদ, সেখানে দেখা যাচ্ছে যে 3,120 টাকা। গড় বিনিয়োগ অর্থাৎ কার্যকরী মূলধন যোগ মেশিনের ব্যয় ভগ্নাবশেষ মূল্য। এইভাবে এই অধ্যায়ের শেষ করছি। সবাইকে ধন্যবাদ।